আজকা শুরুতেই একেবারে বিশাল একটা ফাটাফাটি হইব না। কাকার লগে না বা কাকার মুরুক্ষস্তদার দালাল গো লাগে না, আজকে বিশাল ফাটাফাটি হইব আমগো জিগরি ভাই বারাদার গো লগে, মানে আমগো যারা শুভাকাঙ্ক্ষী হ্যাঁ গো লগে। তো যাই হোক, বিশাল ফাটাফাটি হইব। হের আগে একটু চা খেয়া লই, আজকে ফিলিংসে আছি। চা খাইতে খাইতে আজকে লাইভ করম, কি কন? খাইবেন? চা খাইবেন? চা খাইবেন? ঢেলে দিব। যাই হোক, একটু চায়ের চুমুক দিয়া লই, এরপরে ফাটাফাটি শুরু করুম। আমার মুর্শিদ কিবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকারি না যেরকম পারি না, সেম ভাবে আমার যাই হোক, নেটে মনে হয় মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতেছে আর কি। তো যেটা কইতাছিলাম আর কি, যে আমার মুর্শিদ কেবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকারি নিয়ে যেরকম পারি না, তো আমি কিভাবে আমি ভাই বেড়াদার যারা আমগো শুভাকাঙ্ক্ষী 11 নিয়েও পারি না, আর পারি না। কিছু হইলেই আমগো এই জিগরি ভাই বেড়াদার যারা আছে এরা হুতাশে ফাল পাইরা উঠে, বিশাল ফাল পাইরা উঠে। হয়েছে কি, এই কয়েকদিন আগে ওই 173-22 আমাদের ডেস্টিনির যে রক্ষা কবচ, এই 173-22 চেয়ারম্যান বদল হয়েছে। তো এটা নিয়ে দেখলাম আমগো জিগরি ভাই বেড়াদারেরা মানে হুতাশে চিল্লাইতেছে, জনে জনে ফোন দিতেছে, এখন কি হবে, এখন কি হবে, এখন কি হবে, মানে বিশাল বিতিকিচ্ছিরি অবস্থা। তো এখন প্রশ্ন হইল, ওই যে যে হুতাশে চিল্লাইতেছেন আমগো যে জিগরি ভাই বেড়াদার যারা আছেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনারা কি ব্যক্তি নির্ভর ডেস্টিনি চান নাকি সিস্টেম নির্ভর ডেস্টিনি চান? আপনারা তো সিস্টেম নির্ভর ডেস্টিনি চান, ধরেই তো আপনারা বলতেছেন যে আমরা সিস্টেম নির্ভর ডেস্টিনি চাই, সিস্টেম, এটাই তো কইতেছেন নাকি? তাহলে এখন আসেন দেখি, ব্যক্তি চেঞ্জ হইলে হুতাশে টেনশন করার কি আছে বলেন? আপনারাই বলেন। আপনারা বলেন না যে আমরা ব্যক্তি নির্ভর ডেস্টিনি চাই না, আমরা সিস্টেম নির্ভর ডেস্টিনি চাই, এটাই তো বলেন। তো সিস্টেম নির্ভর ডেস্টিনি তো আছে, তো চিল্লান কেন? আসেন আরেকটু সামনে যাই। প্রশান্ত বড়ুয়া উনি গেছে, আহমেদ মুশফিক আনাম আইছে, আহমেদ মুশফিক আনাম আছে, আরেকজন আইব। তো সিস্টেমের ভিতর দিয়া ব্যক্তির পরিবর্তন যদি হয়, তো এটাতে আপনি হুতাশে টেনশন করেন কেন বা হুতাশে চিল্লান কেন? 173-22 চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সিস্টেম চেঞ্জ হয়েছে। সিস্টেম তো যা ছিল তাই আছে, আগেও ছিল 173-22, এখনো 173-22। আগে ছিল চেয়ারম্যান একজন, এখন চেয়ারম্যান একজন। তো সিস্টেম যা ছিল সিস্টেম তো তাই আছে। হুতাশে চিল্লাইয়া মাথা মোথা কেন নষ্ট করেন? জনে জনে ফোন দিয়া কেন খালি হতাশা ব্যক্ত করেন? আমাদের মুখলেসুর রহমান ভাই লিখছেন, ওদের অবস্থা দেখে মনে হচ্ছে রফিকুল আমিন এমডি হয়ে গেছে। ও ভাই, মানে দেখেন, যে 173-22 কইছে কি, এই 173-22 কইছে যে হাদিসের ফতোয়া। এই বাটপারে 173-22 এবং এর দালাল গুলা 173-22 কইছে হাদিসের ফতোয়া। এখন এই 173-22 নিয়ে জিকির করতেছে, জিকির। এই 173-22 আগের চেয়ারম্যান বড়ুয়ার পাদর ছিল নিয়োগের লেগা, এখন আবার পাদর সে নতুন চেয়ারম্যানের। তো এগুলো তো বেকুব, দালাল গুলো তো বেকুব, এরা ভাবতেছে সব কিছু উল্টাই ফেলাইছে, আসলে কিছুই যে হয় নাই, যা ছিল তাই যে আছে, এই খবর তো বেকুবদের নাই। যাই হোক, বেকুবদের কথা বাদ, আমগো জিগরি ভাই বেড়াদার করে ডলা দিতেছিলাম হেডে একটু দিয়ে, আজকে শুরুতে হ্যাঁ করে একটু ডলা দিয়া লই। তো এই যে জিগরি ভাই বেড়াদার যারা আপনারা আছেন, আমগো যারা জিগরি ভাই বেড়াদার, আপনারা যদি এই ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করেন, তাইলে বাটপার গোষ্ঠীর লগে আপনাকেও আর কোনো পার্থক্য থাকলো? আর ওই যে বাটপার গোষ্ঠী যে কয় যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, তো এখন আপনারা যদি কন বড়ুয়া ছাড়া কিছু হবে না, বড়ুয়া ছাড়া কিছু হবে না, তাহলে বাটপার গোষ্ঠীর লগে আপনাকেও বেসিক্যালি কোনো পার্থক্য আছে? আর সব সময় আপনারা কন যে আমরা সিস্টেম ফলো করি, আমরা সিস্টেম নির্ভর ডেস্টিনি চাই। তো সিস্টেম নির্ভর ডেস্টিনি আগেও ছিল, সিস্টেম নির্ভর ডেস্টিনি এখনো আছে।
হুদাই আপনারা খালি হুতাশে চিল্লান। যাই হোক, শুরুতেই এতদিন তো বাটপার গোষ্ঠীর একটু ডলা দিতাম, আজকে শুরুতেই আমগো জিগরি ভাই বারাদার করে একটু হালকা ডলা দিয়ে নিলাম। ডলা দিলাম এই জন্য, এই অধিকারটা আছে, কারণ অনেকেই ফোন দেন। গত কয়েকদিন এই যে এই চেয়ারম্যান পরিবর্তন হওয়ার পরে মানে ফোন দিয়ে তো অনেকে পাগল বানায় লাইছেন যে এখন কি হবে, এখন কি হবে, এখন কি হবে। তো এই যে আপনারা যে অধিকার নিয়া ফোন কইরা আমগরে সময় নিয়া যে অনেকক্ষণ কথা কন, তো এই যে আপনারা যে অধিকার খাটে আমগরে ফোন দেন, তো আমিও এবার অধিকার খাটে আপনাদের হালকা একটু ডলা দিয়ে নিলাম আর কি, কিছু মনে করেন না আর কি আপনারা। যাই হোক, এবার আসেন আজকের আসল আলাপে আসি, মূল আলাপে। বিষয় দেখে আপনাদের মনে হয় চান্দি গরম হয়ে গেছে, মাথা মুথা মনে ঘুরতেছে যে এটা আবার কি আজকের বিষয়, ইরান আমেরিকা বনাম আলিস তাহাজুদ্দি কাকা, এটা আবার কি? হিসাব মিলে না ভাই, হিসাব মিলে না। খুবই চমৎকার, খুবই মজা, হিসাব মিলবে মিলবে, মানে আজকের আলাপটা খুবই ইন্টারেস্টিং, আপনারা মজা পাইবেন, মনোযোগ দিয়ে শোনেন। তার আগে একটু চা খেয়ে নি, আজকে কইলাম না ফিলিংসে আছি, চা খেতে খেতে লাইভ করুন। তো আসেন আমরা এবার 173-এর 22 এবং অন্যান্য যা যা আছে এগুলো তো সব পরের বিষয়। তার আগে আমরা ইরান আমেরিকা বনাম আলিস তাহাজুদ্দি কাকা, এটা নিয়ে একটু হালকা আলাপ করি, মানে এটা আবার কি সেটা নিয়ে চলেন একটু আলাপ আজকে সেরে নেই। দেখেন, আমেরিকা প্রথমে কি করছে বলেন তো? ইরান রে কি করার চেষ্টা করছে? আমেরিকা প্রথমে ইরান রে গিল্লা ফালানোর চেষ্টা করছে, খেলার চেষ্টা করছে। মনে আছে আপনাকে? ওই যে আজ থেকে মাস তিনেক আগে আমেরিকা প্রথমে হামলা করলো ইরানে, হামলা করে ইরানের সুপ্রিম লিডার সহ 40-50 জন মেরে ফেলাইলো। মানে এরা প্রথমে ইরান রে গিলা ফালানোর চেষ্টা করছে, এটা হলো 1 নাম্বার কাজ করছে আমেরিকা প্রথমে। তো গিলা ফালানোর চেষ্টা কইরা সে যখন দেখলো যে আর গিল্লা ফালাইতে পারে নাই, গিল্লা ফালাইতে কিন্তু পারে নাই, যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে একটা মিনিট দাঁড়ান, আমাদের পরেশ দাদা লিখছেন আসসালামু আলাইকুম ভাই, মনটা ভালো মনে হচ্ছে? হ্যাঁ ভাই, মনটা ভালা, দিলটা খুশ, হেভি খুশ। ওই যারা তলের খবর জানে হ্যাঁ তো দিল খুশ হওয়ারই কথা, ওই যে হুতাশে যারা চিল্লায় একবারে কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয় আর কি। যাই হোক, একটা মিনিট, একটা মিনিট। হ্যালো ভাই, একটু আমি একটা লাইভে আছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে ফেলান। হুম, আচ্ছা ওই যে ইয়া করেন, ওই যে সিআইডি নাম্বার বসাইছেন, আচ্ছা সিআইডি নাম্বার বসায় ওটিপি পাঠান, ওটিপি পাঠাইলে ওটিপি আসলে ওইটা দিয়ে পাসওয়ার্ড সেট করেন। আর আমি এই লাইভ শেষ করে ফোন দেবেন, আমি লাইভের ভিতরে আছি। সরি। তো যাই হোক, যেটা কইতে আমাকে মনির ভাই বসছে, চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই, সিনিয়র পিএইচডি মনির ভাই। আর যাই হোক, যেটা কইতেছিলাম, ট্রাম্প বা আমেরিকা প্রথমে ইরানরে গিল্লা খাওয়ার চেষ্টা করছে। তো শুরুতেই বিশাল এক হামলা করছিল, বিশাল এক হামলা কইরা গিল্লা খাওয়ার চেষ্টা করছে ইরান রে, অনেক সুপ্রিম লিডার রে বম টম মেরা উড়াই দিছে। কিন্তু এইটার পরেও কিন্তু ইরান দখল করতে পারে নাই, শুরু হয়ে গেল কিন্তু ধারাবাহিক যুদ্ধ, ধামাদ্দাম ধারাবাহিক যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের আখতারুজ্জামান ভাই বলতেছেন, বোরান ভাই কেমন আছেন, সর্বশেষ খবরটা কি একটু বললেন ভাই। ভাই সর্বশেষ খবর তো সব তো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়, যদি সবই না বুঝেন তো কেমন হইব? সর্বশেষ খবর কি? আগের বাউ যা ছিল তাই আছে, শুধু কাজ করে যেতে হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, মনিরুল ইসলাম মনির ভাই লিখছেন, ভাই আমাদের মনে হয় আমাদের কাকা বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ জয় করে নিয়েছে একাই। কাকা তো কাকাই। যাই হোক, আমি আমেরিকার আলোচনায় ছিলাম। আমেরিকা প্রথমে ইরানরে গিল্লা খেতে চাইল, তারপরে না পাইরা শুরু হয়ে গেল যুদ্ধ। এইভাবে ধরেন মানে সুদীর্ঘ প্রায় 2-3 মাসের মতো যুদ্ধ চলে। আমেরিকা হামলা করে, ইরান হামলা করে, আমেরিকা হামলা করে, ইরান হামলা করে, এভাবে পাল্টা যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে ইরান কিন্তু আমেরিকার এবং আমেরিকার বিভিন্ন অ্যাসেট গুলারে মিসাইল মেয়েরা কি করে দিল, ধ্বংস করে দিল। মনে আছে আপনাকে নিশ্চয়ই? তো এইভাবে মাসখানেক যুদ্ধ চলার পরে আমেরিকা যখন বুঝতে পারলো যে আসলে আমেরিকা এককভাবে ইরানের সাথে পারতেছে না, তখন কিন্তু সে কি শুরু করলো, ওই বিভিন্ন দেশের লোকজনকে দাওয়াত দেওয়া শুরু করলো। বিভিন্ন আমাদের গায়ে বান্দার খোকন ভাই বলছেন, মূর্খ চোদারা আলিসে এসে আমিন ভাই বলে রাজনৈতিক স্লোগান দেয়। বাদ দেন, ওই বেকুবদের কথা বাদ দেন, কই থেকে কই নামছে।
এখন রাজনৈতিক স্লোগান দেয়। যাই হোক, তো 3 নম্বরে যে কাজটা, ইরানের মিসাইল হামলায় যখন একের পর এক জর্জরিত হইতে থাকলো আমেরিকা, তখন সে যখন দেখলো এককভাবে আর পারতেছে না, ইরানের সাথে হে আর ইসরায়েল মিললেও পারতেছে না, তখন কি শুরু করলো, এই বিভিন্ন দেশের সাথে লন্ডন রে কইলো, এই ন্যাটো রে কইলো, ব্রিটেন রে, মানে ব্রিটেন ন্যাটো এই যারা যারা আছে তা এগোরে কইলো যে আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়ে আসেন, আমরা হরমুজ প্রণালী উদ্ধার করি। অনেক কিছু কিন্তু কইলো। এইটাতেও যখন কাজ হইল না, এর মাঝখান থেকে আবার মজার ঘটনা শুরু হইলো কি জানেন? এর মাঝখান থেকে মজার ঘটনা শুরু করলো, পিছন থেকে আবার কিন্তু চীন এবং রাশিয়া ইরানরে সাপোর্ট দেওয়া শুরু করলো। তো চীন এবং রাশিয়া যখন ইরানরে সাপোর্ট দেওয়া শুরু করলো, তখন কিন্তু খেলাটা আরো জমে গেল। এবং এই টোটাল যুদ্ধের এই পুরা সময়টায় এই ইরানের জনগণ ছিল কিন্তু শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল, কোনো বিভক্তি তাদের ভিতরে ছিল না। তারা সবাই ইউনাইটেড হইয়া এই গত 3 মাস আমেরিকার এই যুদ্ধের মোকাবেলা করছে। যার ফলশ্রুতিতে সর্বশেষ এখন কি হয়েছে দেখেন, যার ফলশ্রুতিতে সর্বশেষ এখন ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল যাই বলেন না কেন, তারা এখন ইরানের সাথে আইসা চুক্তি করতে কি হয়েছে, বাধ্য হয়েছে। যে কালকে মনে হয় জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে মনে হয় কালকেই চুক্তি, এটা যে লিয়াজো করতেছে পাকিস্তান আর কি, আমেরিকা আর ইরানের সাথে মেবি কালকে চুক্তিটা ফাইনাল হইব আর কি। তো আমি এতগুলো কথা কইলাম এই জন্য, এই ইরান আমেরিকার লগে আমগো আলিস তাহাজ্জুতি কাকারও এখন একটা দারুণ একটা মিল আছে। এই এতক্ষণ কি কইলাম দেখেন, আমেরিকা প্রথমে ইরানরে গিল্লা ফেলানোর চেষ্টা করতেছে। 1 নাম্বার, দাঁড়ান একটা মুরুক্ষ চোদা আছে, এটা ডলা দিয়া লই, হৃদয় ডেস্টিনি, এটার আমি চিনি, এটারে ধরুম পরে। লেখছে তোর ভাত রান্না করে কে? আমার ভাত রান্না করে তোর মা। ওই যে আমার আমার যার লগে আমি সোহবত করি, আমার মা, তোর মা আমার ভাত রান্না করে বাইঞ্চল। যাই হোক, ইরানের কথা হয়েছিলাম। আমেরিকা প্রথমে ইরানকে শুরুতেই দখল করে ফেলানোর চেষ্টা করলো, গিল্লা ফেলানোর চেষ্টা করলো, পারলো না, শুরু হয়ে গেল যুদ্ধ। মাসখানেক ধারাবাহিকভাবে যুদ্ধ চলার পরেও আমেরিকা যখন ইরানকে দমাইতে পারলো না, এইবার সে ইসরায়েলের সাথে নিয়ে বিভিন্নভাবে আরো অন্যান্য দেশের সাথে লিয়াজো করার চেষ্টা করলো। G7 যারা আছে, ব্রিটেনে অন্যান্য যে পরাশক্তিগুলো আছে, ন্যাটো যা আছে, সবার সাথে লিয়াজো করে বললো যে আপনারাও আসেন, একসাথে আমরা ইরানের ধৈর্য হরমুজ খুলি। তাও লাভ হইল না। এরপরে কি শুরু হইল? এরপরে শুরু হইল ইরানের মিসাইল। ইরান মিসাইল একের পর এক মারতে মারতে আমেরিকার সব ঘাটিকুটি যা আছে মধ্যপ্রাচ্যে সব কিন্তু একদম ঠাপাইয়া দিল ইরানে। এইভাবে একের পর এক চলতে চলতে মাঝখান থেকে আবার পিছন থেকে চীন এবং রাশিয়া দিল ইরানের সাপোর্ট, প্রযুক্তিগত এবং আরো অনেক সাপোর্ট। সব মিলাইয়া এই চতুর্মুখী ঠেলায় পইরা আবার এদিক থেকে কি হলো, এদিক থেকে ইরানের জনগণও কিন্তু ঐক্যবদ্ধ। ইরানের জনগণের বিরুদ্ধে কোনো কি নাই, ইরানের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই, সবাই ঐক্যবদ্ধ হইয়া আমেরিকার বিরুদ্ধে কিন্তু বিশাল প্রতিবাদ, কঠিন একটা স্ট্রং একটা মানে প্রতিবাদ গড়ে তুললো, প্রতিরোধ গড়ে তুললো, রেজিস্ট্যান্স যেটারে বলে, স্ট্রং রেজিস্ট্যান্স গড়ে তুললো। এই সকল কারণে সর্বশেষ, একেবারে সর্বশেষে আইসা ট্রাম্প যখন দেখলো যে আসলে এই জিনিসটারে আর গিলা সম্ভব না, ইরানরে গিলা সম্ভব না, ইরানরে আর দমানো সম্ভব না, প্রথমে চাইছিল মাইনাস করতে, পরে এখন চাইতেছে ম্যানেজ করতে। এইবার সে একটা চুক্তি করার জন্য পাগল হয়ে আসলো। দাঁড়ান একটা মুরুক্ষ চোদাইছে, ডলা দিয়া লই, লেখছে তোর জন্মের দোষ আছে। এই মাঙ্গের পো, তবে আমার জন্মের দোষ আছে কিনা জানি না, তবে তোর জন্মের কোনো দোষ নাই। তুই আমার কাকার টাটকা বীর্যে পয়দা হওয়া, ওই যে বাটপারে তোরে একদম পুরা ওই যে আর কইলাম না, তুই বাটপারের পয়দা হওয়া, বাটপারে তোরে লাগাইয়া তোরে জন্ম দিছে বাইঞ্চত। তোর জন্মের কোনো দোষ নাই, তুই বাটপারের পয়দা হওয়া, ওই আমার কাকায় বাটপার কাকায় তোরে পয়দা করছে, এটা কনফার্ম। তোর ডিএনএ টেস্ট করলে বাটপারের ডিএনএ মিল পাওয়া যাইব বাইঞ্চত। যাই হোক, যেটা কইতেছিলাম, এগুলা দালাল ফালাল মাঝে মধ্যে আইলে এগুলোর একটু হালকা ডলার না দিলে তো হয় না, বুঝেনি তো। তাহলে দেখেন, ইরানের ব্যাপারটায় প্রথমে আমেরিকা গিলতে চাইলো, 2 নম্বরে গিলতে না পারার কারণে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে একসময় ইরানের মিসাইলের আঘাতে আমেরিকা জর্জরিত হয়ে একদম পুরা লারালাপ্পা হয়ে গেল। এরপরে পৃথিবীর আশেপাশে অন্যান্য যে দেশগুলো আছে, এই অন্যান্য দেশগুলোর সহযোগিতা চাইলো, নেটোর সহযোগিতা চাইলো, আরো অনেকের সহযোগিতা চাইলো, কইলো হরমুজ প্রণালী খুলতে, সবাই আসেন একসাথে মিল্লা ইরানরে ধরি, লাভ হইল না।
এরপরে সর্বশেষ এভাবে ধারাবাহিকভাবে কাজ করতে করতে এক ফাঁকে মাঝখান থেকে চীন এবং দাঁড়ান আরেকটা দাইছে চ্যাং আইছে, এটার নাম হইলো মাহবুবুর রহমান চ্যাং। এই চ্যাং বাটপার, এই বাইঞ্চত লেখছে, এই এখনো বেঁচে আছে, এখনো অ্যারেস্ট হয়নি। হোগার পোলা কে কোন দিকে অ্যারেস্ট হয় এটা তো টের পাবি পরে বাইঞ্চত। এই যে এগুলা এগুলার কি কম ভাই, কয় কি জানেন, এগুলা কয় এই তুই এখন কই আসস, তুই এখন কই আসস, ধরে হেই করমু সেই করমু, এগুলা যে কি কয় ভাই, এগুলার কথা শুনলে মেজাজ খারাপ হয়। যাক, যে আলাপে ছিলাম সেই আলাপেই থাকি। আর ইরানের জনগণ যখন ছিল ঐক্যবদ্ধ, এবার সার্বিকভাবে আপনি পুরো বিষয়টা একসাথে আপনি মিলান। এক নাম্বার, আমেরিকা প্রথমে ইরানরে গিলতে চাইছিল, শুরুতেই যুদ্ধকেরা ইরানরে দখল করে গিলতে চাইছিল, পারল না। তারপরে কি হলো, ধারাবাহিকভাবে মাস 2-1-3 যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হইতে হইতে ইরানের মিসাইলের আঘাতে আমেরিকা যখন একদম জর্জরিত হয়ে গেল, তার ঘাঁটি টাটি সব ধ্বংস হয়ে গেল, তখন আমেরিকা কি করলো, আশেপাশের অনেক দেশের সহযোগিতা চাইলো যে ভাই আমাকে একটু হেল্প করেন, আসেন সবাই মিল্লা ইরানরে ধরি, লাভ হইল না। এর মাঝখান থেকে আবার চীন এবং রাশিয়া পিছন থেকে ইরানরে প্রযুক্তি এবং বিভিন্ন বিষয় দিয়ে সাপোর্ট দিয়া খেলাটারে আরো গরম করে তুললো। আর মাঝখান থেকে ইরানের যে জনগণ আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ, এবং ইরানের জনগণ এই ঐক্যবদ্ধভাবে পুরা বিষয়টাকে ডিল করার কারণে একটা পর্যায়ে আইসা আমেরিকা দেখলো যে আর ইরানকে আসলে দমায় রাখা সম্ভব না। তখন সে ওই যে পাকিস্তানের হাত ধইরা পাকিস্তান রে তেলাইয়া তুলাইয়া এবার কোনো মতে পাগলের মতো একটা চুক্তি করার লেগে পাগল হয়ে গেল, যে ঠিক আছে এখন যুদ্ধবাদ, এখন আসো চলো আমরা যুদ্ধ করি, যুদ্ধবাদ দিয়ে আমরা চলো এখন চুক্তি করি, শান্তি চুক্তি। এইবার পাকিস্তানের সহায়তায় যে কালকে হয়তো একটা শান্তি চুক্তি হইতে যেতেছে, সম্ভবত জেনেভায় এই শান্তি চুক্তিটা হইতেছে। তো এই এত কথা কেন কইলাম, এবার আসেন আলিসের লগে বাটপার তাহাজ্জুদি কাকার বিষয়গুলো আমরা একটু মিলাই। দেখেন, এই বাটপারে জেল থেকে বাইরে হইল, জেল থেকে বাইর না হইয়া ও দাঁড়ান, এক মাঙ্গের পোলা লেখছে, ওই তোর জন্ম ঠিক তাহলে তুই ব্লক করবি না। এই মাঙ্গের পোলা, আমি কাউরে ব্লক করি না, আমি সবগুলারে খোলা রাখি। সবগুলারে খোলা রাখি কেন জানোস, সাপুরে কখনো সাপ মারে না, সাপুরে সাপ নিয়ে খেলে, তো তগরে নিয়ে খেলাটাই হলো আমার কাম। বাইঞ্চত, আমি কাউরে ব্লক করি না, তুই খেলতে থাক কত দেখ, আর আমি খেলতে থাকি কত তুই দেখা যাবো বাইঞ্চত। তো যাই হোক, ইরানের যে ব্যাপার যেটা, এটার সাথে এবার আসেন আমাদের আলিস এবং এই যে বাটপার তাহাজ্জুদি কাকার বিষয়টা আসেন আমরা এবার মিলাই। এই বাটপারে জেল থেকে বার হইয়া, হ্যাঁ ওই আমেরিকার মতো আর কি, ওই যে আমেরিকা যেরকম শুরুতেই মনে করছিল ইরানরা একদম পুরা গিল্লা খেয়া ফেলাইবো, ইরানরা একদম দখল করে ফেলাইবো, তো এই বাটপারও জেল থেকে বার হইয়া প্রথমেই ভাবছে একদম আলিস মানে আমগরে গিল্লা ফেলাইবো। তো প্রথমে কি করলো মনে আছে আপনাকে, ওই যে চলো চলো ঢাকা চলো, আলিস সেন্টার দখল করো। ওই যে আলিস সেন্টারে এই যে 26শে মার্চ, গত বছরে 26শে মার্চ সেই কালো রাতে এই বাটপার গোষ্ঠী আমাদের এই ব্যবসায়িক কার্যক্রমকে ধ্বংস করার জন্য যে একটা ডেসপারেট একটা ড্রাইভ দিয়া আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেক কিছু করতে চেয়েছিল, মনে আছে আপনাকে? প্রথমে এটা করতে চাইল। দেখেন আমেরিকার সাথে কি মিল, আমেরিকা প্রথমে বিশাল হামলা কইরা ইরান দখল করতে চাইল, এই বাটপারও প্রথমে বিশাল একটা শোডাউন কইরা আলিসের সকল কার্যক্রম বন্ধ করতে চাইল। তো এইবার শুরু হয়ে গেল যুদ্ধ, ওই যে আমেরিকা ইরানের উপর হামলা করার পরে শুরু হয়ে গেল ধারাবাহিক যুদ্ধ। এবার এই বাটপার গোষ্ঠী আমাদের আলিস নিয়ে ফাইজলামি করার পরে শুরু হয়ে গেল এবার আমাদের ধারাবাহিক যুদ্ধ। এরপরে কি হলো, আমেরিকা যেরকম ইরানের মিসাইলের আঘাতে জর্জরিত হইতে থাকলো, একের পর এক জর্জরিত হইতে থাকলো, সেম এই বাটপার গোষ্ঠী আমাদের মিসাইলের আঘাতে একের পর এক জর্জরিত হইতে থাকলো। আমাদের মিসাইলকে এই যে ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড, 10 পয়েন্ট, 500 পয়েন্ট, আমাদের প্রোগ্রাম, আমাদের অ্যাক্টিভিজম সব ধারাবাহিকভাবে চলতেছে, স্টেটমেন্ট চলতেছে। এই যে একের পর এক মিসাইলের দাগাদাগিতে এই বাটপার গোষ্ঠীও কিন্তু একদম আমেরিকার মধ্যে কি হয়ে গেল, কায়ত হয়ে গেল। এরপরে কি হইলো, এইরকম যখন পরিস্থিতি শুরু হইলো, এবার বাটপার তখন ওই যে বিভিন্ন জনের হেল্প চাইল, ওই যে আমেরিকা যেরকম বিভিন্ন দেশের হেল্প চাওয়া শুরু করলো আমেরিকা যেরকম বিভিন্ন দেশের হেল্প চাওয়া শুরু করলো, এবার তখন বাটপার যে বিভিন্ন জনের হেল্প চাওয়া শুরু করলো, অমুকরে ফোন দেয়, তমুকরে ফোন দেয়, পিএইচডি করে নিয়ে বইতে চায়, ডায়মন্ড করে নিয়ে বইতে চায়। প্রথমে কিন্তু জেল থেকে ভারিয়া ভাবসাব নিয়ে বেরিয়েছিল, পিএইচডি করে ডাকে না, ডায়মন্ডে ডাকে না, ভাবসাব নিয়ে বেরিয়েছিল, মনে হয়েছিল যে হ্যাঁ সর্বা। কিন্তু যখন আমাদের এই ধরনের অ্যাটাকের কারণে, আমাদের এই ধরনের প্রতিবাদের কারণে যখন দেখলো যে গুছাইতে পারতেছে না, তখন যে আমেরিকা যেরকম বিভিন্ন দেশে ডাক দিয়ে কইলো চলো আমরা ইরানরে ধরি, তখন কি করলো বাটপার পিএইচডি, ডায়মন্ড এদের কিনে তখন বসা শুরু করলো বা টাকাটাকে শুরু করলো, বোর্ডের সাথে বসার চেষ্টা করলো, অনেক কিছুই করার চেষ্টা করলো, কিন্তু কি করলো, লাভ হইল না। এই সময়টায় চীন এবং রাশিয়া যেরকম ইরানরে পিছন থেকে খেলছে, তো সেম এই সময়টায় আমাদের
টেকনিক্যাল কিছু কাজে পিছন থেকে অনেকেই আমাদেরকে সাপোর্ট দিছে, অনেকে অনেক তথ্য উপাত্ত এবং অনেকে অনেক ডকুমেন্টস দিয়া, এবং অনেকেই অনেকগুলো কিছু বিষয় আছে যেগুলো দিয়া আমাদেরকে টেকনিক্যালি তারা তখন কি করা শুরু করলো, বিভিন্নভাবে হেল্প করলো। এই সামগ্রিক প্রেক্ষাপট এবং এই সামগ্রিক প্রেক্ষাপটের কারণে সবকিছু মিলাইয়া একটা সময় কি হলো জানেন, বাটপারের এই সমগ্র ষড়যন্ত্র আমাদের তীব্র প্রতিবাদের কারণে, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্সের কারণে এই বাটপারের এই সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গেল। কারণ ইরানের জনগণ যেরকম ঐক্যবদ্ধ হইয়া আমেরিকার মোকাবেলা করছে, আমরা এরকম ভাবে ঐক্যবদ্ধ হইয়া একদম স্ট্রংলি আমরা তখন কি করছি, আমরা তখন এই বাটপারের মোকাবেলা করছি। বোঝা গেল? যার কারণে সর্বশেষ এখন দেখেন বাটপার এখন কি করে খেয়াল করছেন, বাটপার এখন যে কয় যে তার দালাল করে দেখেন বলে ঐক্য চাই ঐক্য চাই। তো এই বাটপার এখন ঐক্য চাস কেন? ওই যে 2025 সালে ওই যে আলিজ দখলের যে ষড়যন্ত্র করা হয়েছিল, আলিজ দেশ দখলের জন্য যে চলো চলো ঢাকা চলো, তখন ঐক্য কইছিল। এবার বুঝতে পারছেন বিষয়টা আমেরিকার সাথে কি মিল। আমেরিকা প্রথম ইরান দখল করতে চাইছে, পারে নাই, শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পরে এবার আমেরিকা আর ইরান যুদ্ধের এক পর্যায়ে ইরানের মিসাইলের আঘাতে আমেরিকা জর্জরিত হয়ে গেল। এবার তারা তাড়াতাড়ি আশেপাশের অনেক দেশের সহযোগিতা চাইল, লাভ হইল না। এক পর্যায়ে কিন্তু ইরানের সাথে চুক্তি করতে এখন তারা সকলে মিল্লা বাধ্য হইল। তো সেম যে ঘটনাগুলো হয়েছে, ওই সেম ঘটনাগুলো দেখেন ইরানের সাথে কি চমৎকার মিল বর্তমান প্রেক্ষাপটে। বাটপার প্রথমে আলিসকে গিল্লা খেলে পাওয়ার চেষ্টা করলো, বোর্ডরে গিল্লা খেলে পাওয়ার চেষ্টা করলো, 173-এর 22-এ করলো কি যে এটা হইলো হাদিসের ফতুয়া, এটারে গিল্লা ফালানোর চেষ্টা করলো। কিন্তু এগুলোর গিল্লা ফালানোর চেষ্টা কইরাও যখন আর গিল্লা ফালাইতে পারলো না, শুরুতেই লেগে গেল আমগুলোকে প্রতিবাদ, প্রতিরোধ, আর এই যে আমাদের এই অ্যাক্টিভিজম, ন্যায় অন্যায়ের যুদ্ধ। এভাবে ধারাবাহিকভাবে দেখেন গত 1 বছর ধরে বিভিন্নভাবে চলার পরে পিএইচডি ডায়মন্ড অনেকেই অনেকভাবে সেটা কাটাকি করে বোঝানোর চেষ্টা করছে, অনেক কিছু করার চেষ্টা করছে, এতেও কিন্তু কোনো লাভ হইল না। বড়ুয়ার ইতিহাসের বোর্ডে ঢুকার চেষ্টা করছে, এখন আবার এই যে মুশফিকা নামের সাথে 173-এর 22 এখন চেয়ারম্যান রয়ে লাফাইতেছে। তো এই যে দেখেন এতটুক এই প্রেক্ষাপটে আইসা সে একটা জিনিস বুঝতে পারছে, ইরান আমেরিকা যেরকম বুঝতে পারছে যে আসলে ইরানরে তো আসলে গিলা ফেলা যাইতেছে না, তাহলে এখন কি করতে হইব, মাইনাস করা যেহেতু যাইতেছে না, তাহলে এখন ম্যানেজ করতে হইব। তো এবার আমেরিকার মতো সেম এখন বাটপার এখন মনে করতেছে, বা বাটপার গোষ্ঠী মনে করতেছে, তাহলে এদেরকে যেহেতু আসলে গিলা ফেলা যাইতেছে না, তাহলে এখন কি করা উচিত, কোনো মতে একটা ম্যানেজ টেনেজ কইরা আসেন আমরা একটা ঐক্য, ওই যে এখন দেখেন ঐক্যের সুর, এখন ঐক্যের কথাবার্তা বলতেছে, কি একটা মিল খেয়াল করছেন। এখন দেখেন আমাদের সর্বশেষ যে বিষয় যেটা, আপনি নিশ্চিত থাকেন এখনকার যে ব্যাপার যেটা বা যেই পর্যায়ে এসে দাঁড়াইছে, এখন সবকিছু মিলা এরা এখন চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে কোনোভাবে মিল টিল কইরা মানে আর যেন আর কোনো ঝামেলা টামেলা না হয় আর কি। এই হলো তাদের সর্বশেষ প্রেক্ষাপট। এখন আপনারা কইতে পারেন যে আসলে আমি এগুলা কেমনে, এগুলা আমার করার কারণ কি। দেখেন আমার কাকাই হয়েছে আমার কাছে ডাঙ্গায় তোলা মাছের মতো। ডাঙ্গায় তোলা মাছ বুঝেন? ডাঙ্গায় তোলা মাছ যেরকম ধরেন তার প্রত্যেকটা মুভমেন্ট বোঝা যায়। যেমন ধরেন পানির ভিতরে যে মাছ আছে, এই মাছ ভিতরে কি করতেছে না করতেছে এই মাছ কিন্তু বোঝা যায় না, যে মাছের মুভমেন্টটা কি। কিন্তু একটা মাছ আপনি ডাঙ্গায় তুলে রেখে দিচ্ছেন, ডাঙ্গায় ছটফট ছটফট করতেছে, তো ওই মাছের সম্পূর্ণ মুভমেন্টটা কি হয় পরিষ্কারভাবে বোঝা যায় এবং পরিষ্কারভাবে জানা যায় সে কি করতেছে না করতেছে। তো আমার এই বাটপাড়া কাকাই হয়েছে আমার কাছে ডাঙ্গায় তোলা মাছের মতো, এর প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমরা রিড করতে পারি। যেমন বড়ুয়ারে ধরছিল, মনে আছে আপনাকে? বড়ুয়ারে ধরছিল যে এই বড়ুয়ারে দিয়া হ্যাঁ চেয়ারম্যান এমডি অনেক কিছু হয়ে যাব। এখন মুশফিকা নামটা ধরছে, মুশফিকা নামটা ধরে এখন চেয়ারম্যান এমডি অনেক কিছু হওয়ার চেষ্টা করতেছে। এরা তো আসলে ঘাগুমাল, মুশফিকা নাম তো ঘাগুমাল। দেখেন না সামনের খেলাধুলা গুলো আস্তে আস্তে আরো দেখেন। তো এখন দেখেন আসেন এবার পরবর্তী বিষয়টা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। 173-এর 22-এর রায় এর বাইরে বড়ুয়াও যাওয়ার সুযোগ পায় নাই, মুশফিকা নামেরও যাওয়ার সুযোগ নাই, কুদ্দুস আলী, জমির আলী, সত্তর আলী যেই আসুক 173-এর 22-এর বাইরে যাওয়ার সুযোগ কারো নাই।
এই 173-এর 22টাই হইতেছে আমাদের একটা রক্ষা কবচ। এই 173-এর 22-এর কারণে এখনো দেখেন সমস্ত কার্যক্রমকে অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ভন্ডুল করতে পারতেছে না। এই যে আজকেও দেখেন, এই যে অনেকগুলো কাজ হলো, এই যে আজকেও 500 পয়েন্টের একটা সেল হয়েছে, আমি যতদূর জানি ডিন ভেরিফিকেশন করলাম, ডিন অ্যাক্টিভেশন করলাম, এনএফসির কাজও চলতেছে। মানে সবকিছু মিলাইয়া একটা এমন একটা ফরম্যাট তৈরি হয়েছে যে এখন এই 173-এর 22 হয়ে গেছে বাটপারের গলার কাটা। এটা হয়েছে এখন তার আমাদের জন্য রক্ষা কবচ, আর বাটপারের জন্য তার মরণ ফাঁদ, তার গলার কাটা। এই 173-এর 22 হয়েছে বাটপার গোষ্ঠীর ইঁদুর মারার কল। ইঁদুর মারার কল বুঝছেন তো? মানে ধরেন ইঁদুর মারার কল এটা এমন ভাবে সেট করা যে এখান থেকে উল্টাপাল্টা করলেই কট, উল্টাপাল্টা করলেই কিন্তু কট, উল্টাপাল্টা করলেই কি এই যেমন এই ইঁদুর মারার কলের বাইরে গেলেই কিন্তু বাটপার গোষ্ঠী এখন কট খাবে। এই কারণে দেখেন না, আগে বলছিল যে 173-এর 22-এর হাদিসের ফতুয়া, আর এখন এই ফতুয়া নিয়ে এই বাটপার গোষ্ঠী এখন লাফাইতেছে, এবং এখন এই ফতুয়া নিয়ে এই বাটপার গোষ্ঠী এখন লাফাইতেছে, এবং ওই চেয়ারম্যানের লগে এখন কি পিতলা খাতির বুঝছেন? তাহলে আপনারা এবার একটা জিনিস হিসাব করেন, ইরানের ব্যাপারটা বা এই বিষয়টা আজকে আমি এই জন্য কইলাম। প্রথমে আমেরিকা ইরানকে যেভাবে একদম গিল্লা ফেলাইতে চাইছিল, পারে নাই। সেম ভাবে বাটপার গোষ্ঠীও কিন্তু আমাদেরকে গিলা ফেলাইতে চাইছিল, এই টোটাল সিস্টেমটাকে গিলা ফেলতে চাইছিল, পারে নাই, গেল এটা। এরপরে যখন এই সামগ্রিক বিষয়গুলো যখন আর পারলো না, আমেরিকার মতো যুদ্ধ শুরু হয়ে গেল আমগো দুইটা পক্ষের মধ্যে। গত 1-1.5 বছর ধরে কিন্তু অনেক তর্ক বিতর্ক কিন্তু চললো। এরপরে আমেরিকা যখন দেখলো এককভাবে পারতেছে না, তখন যেরকম রাশিয়া চীনরে ডাক দিছে, বাটপার তখন ওই যে বাধ্য হয়েছে পিএইচডি ডায়মন্ড আরো অনেকের সাথে বসতে, অনেক লিয়াজু টিয়াজু করে বোঝানোর চেষ্টা করছে। সর্বশেষ এভাবে একটা পর্যায়ে আইসা আমেরিকা যেরকম বুঝতে পারছে ইরানরে গিলা সম্ভব না, তাইলে আসো মিউচুয়াল করি। এবার বাটপার গোষ্ঠী এখন বুঝতে পারছে যে আলিসরে তো তাহলে গিলা যাইতেছে না, তো চলো মিউচুয়াল করে, চলো মিউচুয়াল করে আমরা তাইলে ওই কেউ করি। এবার বুঝতে পারছেন? এই হলো সার্বিক বিষয়। এখন আমার ধারণা কি হবে জানেন? এখন কি হবে? আমার ধারণা এখন দেখবেন আমেরিকা আর ইরান যেরকম নেগোসিয়েট করতেছে, আমেরিকা এবং ইরান যেরকম নেগোসিয়েশনের টেবিলে বসতেছে, এবার দেখবেন এই বাটপার গোষ্ঠী, এবার দেখবেন ওই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সংশ্লিষ্ট যারা আছেন এবং বোর্ডের বাইরে যে সকল শেয়ার হোল্ডাররা ডেসপারেটলি ডেস্টিনিকে কাজ করে আজকে এতদূর নিয়ে আসছেন, এবার দেখবেন এদের ভিতরে এখন নেগোসিয়েট হবে। আমার ধারণা নেগোসিয়েট হইতেছে তলে তলে। এটা যারা দায়িত্বে আছেন আপনারাই ভালো কইতে পারবেন, এটা আমার ধারণা। আপনারা তো জানেন আমি চেহারা দেখলে বাপের নাম কয়ে দিতে পারি, বাটপার গোষ্ঠীর এই কর্মকাণ্ড দেখে আমার এটা মনে হইতেছে আর কি। তো আমার ধারণা যেটা, এইবার দেখবেন এখন একটা নেগোসিয়েট চলবে, নেগোসিয়েট মানে উভয় পক্ষের ভিতরে। যে আমেরিকা যেরকম কইতেছে এই যে এটা আমরা চাই, ইরান তুমি এটা করতে পারবে না, আবার ইরান বলতেছে কি না আমরা এটা করবো, এটার বাইরে যাওয়া যাবে না। এই যে এখন উভয় পক্ষের মধ্যে নেগোসিয়েট হইতেছে, এবং এই নেগোসিয়েট হইতে একটা পর্যায়ে দেখবেন এখন একটা চুক্তির মানে একটা লিয়াজোর ভিতর দিয়ে যাইতেছে। তো মজার ব্যাপার কি জানেন, এই মিলটা হোক, এই যে আমেরিকা এবং ইরানের মিল হোক, এটা যেরকম ইসরায়েল চায় না, তো সেম এই বাটপার গোষ্ঠী আর এই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ড সহ সমন্বয় হয়ে সবাই একত্রিত হয়ে ব্যবসাটা শুরু করুক, এটাও কিন্তু আবার একটা গোষ্ঠী চায় না। মানে ডেস্টিনির ভিতরেও ইসরায়েল আছে, ওই বাটপার গোষ্ঠীর দালাল গোষ্ঠী, যে কোশেয়ারের দালাল ফালাল যেগুলো আছে না, 12 বছর ধরে ধান্দাবাজি করে কোশেয়ার মোশেয়ার যেগুলা খাইছে, গপাং করে খাইছে, ওগুলো এখন ওই ইসরায়েল যেরকম আমেরিকারে বলতেছে যে হ্যাঁ আমরা আমেরিকা আর ইরানের এই চুক্তি মানি না, এবার এই বাটপার গোষ্ঠী যেগুলো কোশেয়ার মোশেয়ার ধান্দাবাজি করছিল, এইগুলার এখন মাথায় হাত, এগুলো এখন বিশাল ভাবে কিন্তু চিন্তা করতেছে, এবং এগুলা বিশাল এখন টেনশন করতেছে সবাই মিলা। যাই হয় এখন যদি উভয় পক্ষ লিয়া জোকেরা যদি একটা সমন্বয় করে ফেলায়, তাইলে আমাদের কি হবে, মজাটা কোন দিকে, খেলাটা কোন দিকে চলতেছে এখন আপনারা বুঝতে পারছেন। এই হলো প্রেক্ষাপট। তাহলে এখন দেখেন আমরা একটা চমৎকার কাজ করছি। কি চমৎকার কাজ করছি? তার আগে আরেকটা তথ্য দিয়ে নেই। ওই গত কয়েকদিন অনেকে জিজ্ঞাইছেন যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে বাটপার যদি চাকরি পায়, ওই যে তার তো বোর্ডে আসার সুযোগ নাই, পরিচালক হিসেবে তো সুযোগ নাই, চাকরি নেওয়ার সুযোগ আছে আর কি। তো চাকরি পায় যদি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে চাকরি পায় যদি আয়, তাইলে কি হবে? আর তো সুযোগ নাই, বহুত গঞ্জাম আছে, বহুত খেলাধুলা আছে, কিন্তু ধরেন আইলো, দেখেন মাল্টিপারপাসের মধ্যে সে আইছে না, সিইও হয়েছে না, মাল্টিপারপাসের সুপ্রিম অথরিটি তার হাতে না। তো গত 1 বছরে মাল্টিপারপাসের সুপ্রিম অথরিটি হাতে নিয়ে সে কিছু করতে পারছে?
এখনো পর্যন্ত মাল্টিপারপাসের কিছু করতে পারছে? ওই যে আমার বাড়ি তোমার খামার বাস, অর্ধেক তোমার অর্ধেক আমার, এরপরেও করছিল ছন্দ আনন্দ দাঁড় করাই দিব, 30 তালা করবো, 40 তালা করবো, বেস্টে আর আকাশে উড়াইবো, হ্যান করবো ত্যান করবো, অনেক কিছুই চাইছিল। তো মাল্টিপারপাসের পূর্ণ নিয়ন্ত্রণ তো এদের হাতে। পারছে এখনো আলো মানে উল্লেখযোগ্য কিছু করতে? আমাদের এই প্রতিবাদের কারণে তারা উল্টাপাল্টা কিছু করতে পারতেছে না। সেম ভাবে এটাও আপনারা কনফার্ম থাকেন, এখানেও আপনারা কনফার্ম থাকেন। বাট পারে এখানেও যদি উল্টাপাল্টা কিছু করতে চায়, এখানেও কিন্তু উল্টাপাল্টা কোনোভাবেই তার পক্ষে করা সম্ভব না। তার উপর ডিএমসিএসএল এর ব্যবস্থাপনা কমিটিকে চেক দেওয়ার জন্য রাষ্ট্রীয় কোনো 173/22 মতো কোনো রায় আছে? নাই। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের এই সার্বিক কার্যক্রমকে চেক দেওয়ার জন্য 173/22 রায়ের মতো একটা ইঁদুর মারার কল আছে। বোঝা গেল? তো এই সবকিছু মিলাইয়া এখনকার যে সিচুয়েশন বা এখনকার যে অবস্থা, এই অবস্থায় আমি যেটা মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন, যেটা এই মুহূর্তে এই বাটপার গোষ্ঠীর আমাদের ঠেকা নাই, আমাদের কাজ চলতেছে, কিন্তু আমাদের কাজ ধারাবাহিক চলছে। এখন ঠেকাটা বাটপার গোষ্ঠীর বেশি। মানে ওই যে শান্তি চুক্তির জন্য এখন ইরানের খুব বেশি দরকার নাই, এখন আমেরিকার তাগিদেই এখন আমেরিকার শান্তি চুক্তি এখন করা লাগতেছে। তো সেম ভাবে বাটপার গোষ্ঠী এখন তাদের তাগিদেই এবার দেখবেন ওই যে কোনো না কোনো ভাবে মিউচুয়াল করার চেষ্টা করবো। আমরা হইলাম ইরান, বাটপার গোষ্ঠী হইলো আমেরিকা, আর ওই যে মুশফিকা নাম হ্যাঁ হইলো ওই যে পাকিস্তান, ওই যে লিয়াজো কইরা জেনেভায় যেরকম শান্তি চুক্তি হইতে চাইতেছে, তো এরকম একটা লিয়াজোর একটা ফরম্যাট উভয় পক্ষ দেখবেন এবার আস্তে আস্তে নেগোসিয়েট। আমার ধারণা হয়তোবা নেগোসিয়েশন টেবিলে হয়তোবা বসছেও, আমি যদি ভুল করে না থাকি। হয়তোবা এই যে এবার তলে তলে কিন্তু এবার দেখবেন নেগোসিয়েশন কিন্তু চলতেছে, যে একটা পক্ষ এই দাবি করতেছে, আরেকটা পক্ষ এই দাবি করতেছে, এভাবে দেখবেন উভয় পক্ষ আস্তে 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 ইরান আর আমেরিকা যেরকম একটা চুক্তির মধ্যে এসে ঢুকতেছে, এবার দেখবেন উভয় পক্ষ একটা ফরম্যাটের ভিতরে আইসা একটা সমন্বয় করে দেখবেন আগাইতে হবে। কারণ সমন্বয় করা ছাড়া এই বাটপার গোষ্ঠীর আর কোনো উপায় নাই। বোঝা গেল? তাহলে আজকের বিষয়টা এবার বুঝতে পারছেন, ইরান আমেরিকা আর আলিস আর তাহাজ্জুদি কাকা, এই দুইটার সমন্বয় এখন বুঝতে পারছেন। এবার দেখেন আমাদের অর্জনটা কি, আমরা কি করতে পারছি দেখেন। মানে এই বাটপার সারা ডেস্টিনি চলবে না, এই শাউয়ার মিথ, এই শাউয়ার বয়ান আমরা একদম ভেঙে দিছি। কেমনে আসেন দেখেন। 609 নাম্বার স্টেটমেন্ট আজকে চলে, তার মানে এই কম বেশি কিন্তু আমরা করছি। ইভেন কেউ 5,000, 10,000, 20,000, 30, 35,000 টাকা ইনকাম, এরকম আরো অনেক বড় বড় ইনকামের রেকর্ডও কিন্তু আছে। তার মানে দেখেন তার যে একটা মিথ ছিল, একটা যে ওই যে বয়ান ছিল যে এর ছাড়া আসলে কিছুই হবে না, আমরা সেই বয়ান একদম হাতুড়ি দিয়া দামাত দাম বাইরে ভেঙে দিছি। তার ছাড়া এইসব আমরা করে দেখাই দিছি। আমি আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, ওনাকে স্যালুট জানাই। বস, আপনি শতভাগ সফল। মানে আপনি কেন শতভাগ সফল দেখেন, বাটপার ছাড়া সার্ভার চালু করা যায় এই প্রমাণ অলরেডি আপনি করে দিয়েছেন। স্টেটমেন্ট কন্টিনিউ করা যায়, 70টা স্টেটমেন্ট অলরেডি কমপ্লিট। ম্যাচিং কমিশন, রয়্যালিটি কমিশন, এগুলো অলরেডি কয়েকশো ডিস্ট্রিবিউটর ইনকাম অলরেডি করছে, এটা অলরেডি প্রমাণিত। কমিশন দেওয়া যায়, নতুন জয়েনিং করানো যায়, সমস্ত কিছু এখন অলরেডি প্রুভেন। মানে একটা মার্কেটিং কোম্পানির A to Z কাজ কি? প্রোডাক্ট, সার্ভিস, কমিশন। তো কেউ যদি প্রোডাক্ট সেল করে, সার্ভিসটা পায় এবং কমিশনটা পাওয়া যায়, এটাই কিন্তু মানে A to Z একটা মার্কেটিং কোম্পানির টোটাল ফাংশনিং এর, বিজনেস ফাংশনিং এর A to Z কিন্তু এটা। এরপরে আর কিছু থাকে না। প্রোডাক্ট, সার্ভিস সেল করলাম, কমিশন পেয়ে গেলাম, এরপরে তো আর কোনো কিছু থাকে না। তার মানে একটা মার্কেটিং কোম্পানির কমপ্লিট একটা কাজের জন্য যা যা লাগে সব কমপ্লিট হয়ে বয়ে রয়েছে। তো এই যে ফুললি কমপ্লিট একটা রানিং ডেস্টিনিকে তৈরি করা, চালু করা, বাটপারকে ছাড়াও যে এসব করা যায়, এইটা যে দেখাই দিতে পারছেন আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। ইরানের যেরকম সুপ্রিম লিডার মুস্তফা খামেনি, তার ডেসপারেট লিডারশিপে ইরানের মিসাইলের আঘাতে জর্জরিত হইয়া আমেরিকা, এই বাটপার আমেরিকা যেরকম ইরানের সাথে মিউচুয়াল করতে বাধ্য হইতেছে, সেম ভাবে আমাদের ডেস্টিনির সুপ্রিম লিডার জনাব আশরাফুল আমিন, আপনার সুদক্ষ নেতৃত্বে এবং আমাদের এই যে ডিস্ট্রিবিউটর লেভেলের একের পর এক মিসাইলের আঘাত, মিসাইল বলতে যে আমরা যে কাজ করতেছি এটাই তো বাটপার গোষ্ঠীর কলিজায় আঘাত লাগে, এটা হলো তো মিসাইল। একের পর এক মিসাইলের আঘাতে এই বাটপার গোষ্ঠীও কিন্তু এখন নেগোশিয়েট করার জন্য টেবিলে বসতে বাধ্য হইতেছে। এটাই হলো আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার সফলতা। আপনি শতভাগ সফল, বাটপার ছাড়া সব কিছু কইরা আপনি দেখাই দিয়েছেন।
দ্যাট ইজ ইয়োর সাকসেস। কমরেড, আপনাকে ধন্যবাদ এবং লাল সালাম। তো এইবার আসেন, ইরান কি করছে? যতক্ষণ পর্যন্ত আমেরিকা চুক্তিতে আসতে বাধ্য না হয়েছে, ইরান কি একের পর এক মিসাইল চালাই গেছে না? তার মানে কি, যতক্ষণ পর্যন্ত চুক্তি ফাইনাল না হয়েছে, ইরান কিন্তু একের পর এক মিসাইল চালাইয়াই গেছে। তো সেম এই বাটপার গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সমন্বয় করতে বাধ্য না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই একের পর এক এই মিসাইল কিন্তু চালাইয়া যাইতেই হবে। সেটা কি? ডিন ভেরিফিকেশন। একটা ডিন ভেরিফিকেশন মানে আপনি একটা মিসাইল মারলেন বাটপার গোষ্ঠীতে। ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড, 10 পয়েন্ট, 500 পয়েন্ট, এই যে এইসব ডিসকাউন্ট সব শুরু করে এই সামগ্রিক কার্যক্রমে যতগুলা কাজ আপনি একবার করবেন, মানে এক একটা কাজ করতেছেন মানে বাটপার গোষ্ঠীর আপনি একটা একটা করে মিসাইল মারতেছেন। এক একটা কাজ করতেছেন মানে বাটপার গোষ্ঠীর আপনি একটা একটা মিসাইল মারতেছেন। এই যে গতকালকে আমাদের জুম মিটিং হয়ে গেল, আমাদের অনারেবল হেড অফ অপারেশন জনাব জাহাঙ্গীর আলম, ওনার নেতৃত্বে, এটা একটা মিসাইল। আবার আগামীকালকে আলিস সেন্টারের দিনব্যাপী সকাল বিকাল আপনার সেমিনার প্রোগ্রাম আছে। এদিক থেকে আজকে আমি ডিন ভেরিফিকেশন করছি কয়েকটা, এই যে লাইভে থাকতে তো দেখলেন ফোন আইলো, ডিন অ্যাক্টিভেশন করলাম, এনএফসির কাজ চলতেছে, 500 পয়েন্টের জয়েনিং আজকেও হয়েছে, তারপরে এই ইসব এবং ডিসকাউন্ট সব নিয়ে এই যে চতুর্মুখী কাজ যে চলতেছে, এগুলাই হলো বাটপার গোষ্ঠীর এক একটা মিসাইল। তো ইরান যেরকম আমেরিকা যতক্ষণ পর্যন্ত চুক্তিতে আসতে বাধ্য না হয়েছে একের পর এক মিসাইল দাগায় গেছে, সেম ভাবে এই বাটপার গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আমাদের এই সকল সেটআপে অ্যাডজাস্ট হয়ে সমন্বয় করতে বাধ্য না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্ত কাজ চালায় যেতে হবে। একের পর এক মিসাইল দাগাইয়া বাটপার গোষ্ঠীর দৌড়ের উপরে রাখতে হবে। এটাই হলো আমগো কাম। এখন বুঝতে পারছেন? আর এই যে দেখেন 173-22 যে রায়, এই 173-22 রায়টাই হলো আমাদের মুক্তির সনদ, এবং 173-22 এই রায়টাই হলো আমাদের রক্ষা কবচ। খেয়াল করে দেখেন, 173-22 রায়টা যদি না থাকতো, তাইলে আদালতের কাছে জবাবদিহি করার জন্য ডেস্টিনির এই বাটপারগুলা বাধ্য থাকতো না। কিন্তু এখন এই 173-22 রায়ের কারণে যে কোনো কিছু করতে গেলে আদালতের কাছে জবাবদিহি করতে এই বাটপার গোষ্ঠী বলেন আর আমাদের সমন্বয় যারা করতেছেন বলেন, সকলেই বাধ্য। এটাই আমাদের রক্ষা কবচ। এই 173-22 ধরেই আমাদের আগে যেতে হবে। অতএব কে আইলো কে গেল এইসব না দেখে 173-22 ঠিক আছে কিনা সেটা দেখেন। খেয়াল করে দেখেন, মানে মুজিব গেল, জিয়া আইলো, জিয়া গেল, এরশাদ আইলো, এরশাদ গেল, হাসিনা খালেদা আইলো, খালেদা গেল, হাসিনা আইলো, হাসিনা গেল, ইউনুস আইলো, ইউনুস গেল, তারেক আইছে। তো নেতৃত্বের পরিবর্তন হইতেছে, বাট দেশের কার্যক্রমে কোনো সমস্যা হইতেছে না। লাইক দ্যাট আমাদেরকে ওই সিস্টেমটা ফলো করে শুধু কাজ করতে হবে। আর এই সিস্টেম ফাইল করে যদি কাজ করতে যদি আমরা যাই, এই সিস্টেম দেখেন, একটা মুরুক্কচোদা, আসলে এগুলো তো মুরুক্কচোদা তো এমনি কই না। এক মুরুক্কচোদা কইছে 200 টাকায় নাকি এনএফসি কার্ড ওর বাপে দিব। তা তোর যেই বাপে 200 টাকা এনএফসি কার্ডে দিব, তোর বাপের হোগা হাতাইয়া 200 টাকার এনএফসি কার্ড লই আয় মুরুক্কচোদা। কোন কি দেখেন 200 টাকা বলে এনএফসি কার্ড দিয়ে দিব। তো এনএফসি কার্ড 200 টাকাতে তুই আমগো এখান থেকে এনএফসি কার্ড নেওয়ার দরকার নেই, তোর বাপের এখান থেকে 200 টাকা দিয়ে এনএফসি নে বাঞ্চ। তারপরে আরেকটা জিনিস দেখেন, এই বাটপার কয় যে হালনাগাদ করতে তো কোনো টাকা লাগবে না। তো হালনাগাদ করতে তো কোনো টাকা লাগেই না। ডেস্টিনির এই ব্যবসায়িক কার্যক্রমে হালনাগাদ করতে কি কোনো টাকা লাগে রে বাঞ্চত? তোরা তো মাল্টিপারপাসে হালনাগাদ করতে 1000 টাকা করে নিতেছস। আমাদের ডেস্টিনি 2000 লিমিটে হালনাগাদ করতে কোনো টাকা লাগে না। কিন্তু কেউ যদি ব্যবসা করতে চায়, কেউ যদি করতে চায়, তাকে টাকা দিয়ে তো প্রোডাক্ট কিনতেই হবে। তো হালনাগাদে তো ডেস্টিনি 2000 লিমিটেডে কোনো টাকা, এগুলো আসলে কি জানেন, এগুলো বেকুব। আর এগুলো তো আসলে যে কুয়ার ব্যাংক, কি কমো, মুখ খারাপ করতে চাই না, এগুলো কুয়ার ব্যাংক। এগুলো ওই যে থাকে তো ওর বাপের জাঙ্গার তলে, এই কারণে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। জাঙ্গার তলে থেকে যে ওই ওই বদবু আছে না, ওই পচা গন্ধই শুনে আর সারাদিন পচা গন্ধই খালি খায়। এর বাইরে যে দুনিয়ায় কত কিছু হইতেছে এই খবর তো এই মূর্খ চাই দালাল গুলার নাই। যাই হোক, তাহলে যে জিনিসটা কইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত ডিল না হবে ততক্ষণ পর্যন্ত ইরান যেরকম মিসাইল দাগাইতেই আছে, এখন ডিল করতে বাধ্য হয়েছে আমেরিকা। সেম ভাবে যতক্ষণ পর্যন্ত এই সমন্বয়টা না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যাক্টিভিজম চালায়া বাটপার গোষ্ঠীকে একের পর এক মিসাইল দাগানোর মাধ্যমে তাদেরকে দৌড়ের উপরে কিন্তু রাখতেই হবে। এবং এখন যে ফরম্যাট, আপনি কনফার্ম থাকেন, নেগোশিয়েট করার জন্য নেগোসিয়েশন টেবিলে আইসা সমন্বয় করেই আগাইতে হবে বাটপার গোষ্ঠীর। এর বাইরে এই বাটপার গোষ্ঠীর আর কোনো উপায় নাই। আর আরেক মূর্খচোদা লেখছে এনএফসি কার্ড দিয়ে কি হবে? তুই তো বেকুব, এনএফসি কার্ডের কি বুঝবি? তুই তো মূর্খ, এনএফসি কার্ড তোর বোঝার দরকার নাই। তুই যে আছে একটা লাইট লাগা বাইঞ্চত।
উল্টাপাল্টা কইতে চাই না, এরপরে তো ধরেন কমেন্ট করে যখন তো মেজাজ খারাপ হয়। এগুলা তো আসলে কি কমো, মূর্খ তো, এগুলা বুঝে না কিছু। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দেই। নিজের খেয়া পরের বনের মশার কত তারামো। আপনারা গত 3 থেকে 4 দিন বা 5 দিন ধইরা মানে এমন একটা অবস্থায় আপনারা অনেকে ফোন দিয়া এমন কথাবার্তা কন, মনে হয় যে মানে কিয়ামত হয়ে গেছে। ভাই, যে কোনো একটা কিছু ঘটনা ঘটলে আগে পরিস্থিতিটা অবজার্ভ করবেন। পরিস্থিতিটা অবজার্ভ কইরা আগে নিজেকে জিজ্ঞেস করবেন যে আসলে ঘটনা কি হয়েছে, কোন দিকে যাইতেছে, এটা ইভ্যালুয়েশন করবেন। কইরেন না আপনি ইয়া করবেন। এত দ্রুত প্রতিক্রিয়া দেখান কেন ভাইরা? কিছু হয়েছে? যা ছিল তাই তো আছে। স্টেটমেন্ট গতকালকে 677 ক্লোজ হয়েছে, এর আগের দিন 676 ক্লোজ হয়েছে, এখন 678 চলে, আজকে হয়তো 678 নাম্বার স্টেটমেন্ট ক্লোজ হইব। তো সবই তো ঠিক আছে, সবই চলতেছে। ব্যক্তির পরিবর্তন না দেখা সিস্টেমটাকে ফোকাস করেন। 173-এর 22-কে পুঁজি করে আমাদেরকে আগে যেতে হবে। এখানে কে আসবে কে যাবে দ্যাট ডাজেন্ট ফ্যাক্ট। আমাদের মূল ফ্যাক্ট হলো 173-এর 22, এবং এই 173-এর 22টাকে ফলো করেই আমাদেরকে আগে যেতে হবে। তো আসেন শেষ করে দিই ধন্যবাদ পর্ব দিয়ে। তার আগে এই জিনিসটা আবার একটু রিমাইন্ড দিয়ে রাখি আপনি করে, যতদিন পর্যন্ত আমেরিকা ডিল করতে মানে মানসিকভাবে প্রস্তুতি না নিছে, এবং যতদিন পর্যন্ত আমেরিকা ডিল করতে বাধ্য না হয়েছে, ততদিন পর্যন্ত ইরান মিসাইল মাইরেই গেছে। তো সেম, যতদিন পর্যন্ত এটা সমন্বয় না হবে, ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ জারি রাখতে হবে। আমাদের যে স্ট্রং রেজিস্ট্যান্স, আমাদের যে শক্তিশালী প্রতিরোধ যেটা ছিল, সেটাকে অব্যাহত রাখতে হবে। তো ভাইজানেরা, বিসি কান্দে উঠে লাভ নাই, স্বাভাবিকভাবে সাহস নিয়ে কাজ করে যান। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ড 10 পর্যন্ত শুরু করে যা যা আছে এগুলো করে যান। এগুলাই হলো আপনার মিসাইল। এগুলো আপনি যত কন্টিনিউ করতে থাকবেন, ততই বেশি বাটপার গোষ্ঠীর উপরে মিসাইল পড়তে থাকবে। আর যত বেশি মিসাইল পড়তে থাকবে, ততই উভয় পক্ষ সমন্বয় কইরা অ্যাডজাস্ট হইয়া একটা নেগোশিয়েট কইরা আগায় যেতে বাধ্য হবে। এই বাটপার গোষ্ঠীরে নেগোশিয়েট করার গোপন তরিকাটা, মানে বাটপার গোষ্ঠীরে সমন্বয় করে আগানোর জন্য বাধ্য করার গোপন তরিকাটা আপনাকে শিখাই দিলাম। এটা করেন। আর ফোন করে হতাশার কথা হুতাশ মুতাশ চিল্লেন না। কেউ যদি এনএফসি কার্ডের সহযোগিতা লাগে ফোন দিয়েন, 10 পয়েন্টের কাজের লাগে ফোন দিয়েন, অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য যদি প্রয়োজন হয় ফোন দিয়েন। আর এরকম ফালতু কথা, এই ফালতু এই ভগিযোগী আপডেট কি হবে এইসব জানার জন্য ফোন করে দয়া করে আম করে ডিস্টার্ব করেন না। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সংশ্লিষ্ট সকল পক্ষকে, যারা ডেস্টিনির পক্ষে কাজ করতেছেন। কারণ 173-এর 22টাকে ফোকাস করে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমকে চালু করার ক্ষেত্রে আজকে এতদূর নিয়ে আসার পেছনে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা পজিটিভলি ডেস্টিনিকে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। না আমার বিস্তারিত পেলাম না, এর ভিতরে বাটপার গোষ্ঠীর কিছু দালাল ফালালো আছে। যাই হোক, কিছু আবার লাইনেও আয়া পড়ছে, কিছু আবার নিউট্রাল আছে। মানে বাটপার গোষ্ঠীর ভিতরে যেগুলো বোর্ডে আছে, এর ভিতরে একটা অংশ এখনো ডেডিকেটেড বাটপারের পক্ষে, একটা আবার নিউট্রাল হয়ে গেছে, মানে ওই ঢিলা হয়ে গেছে, আয় কি হবে। আবার আরেকটা ফরম্যাট, আবার মানে এদের ভিতরে এখন একটা বিভেদ শুরু হয়ে গেছে আর কি। এটাও আপনাকে জানাই রাখলাম আর কি। তো যাই হোক, হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে ধন্যবাদ জানাই। আমাদের যে 3জন ফাউন্ডার, বিশেষ করে বিদেশে থাকা অবস্থায়, সেই বিদেশ থেকে ডেস্টিনিকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতার মাধ্যমে ডেস্টিনিকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা করে গেছেন এবং এখনও ডিপ্লোম্যাটিক্যালি সহযোগিতা করে যাচ্ছেন অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। এই 3জন ফাউন্ডার ডিরেক্টরের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এর বাইরে আমাদের আরও যারা ইন্টারনালি বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন, আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের, যেমন পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিন ভাই, সাইদ ভাই, হিরো ভাই, আসাদ ভাই, ওয়াসিম ভাই, আমদাদ ভাই সহ যারা সমন্বয় করে স্ট্রং একটা ভূমিকা রেখে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে আজকে বাটপার গোষ্ঠীর বিরুদ্ধে একটা শক্তিশালী আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছেন ডিস্ট্রিবিউটরদের সংগঠিত করার মাধ্যমে। সেই পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে সকল 5জন হেড অফ অপারেশন, যে 5জন হেড অফ অপারেশন ডেস্টিনিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে
সহযোগিতা করে গেছেন। বিশেষ করে গত 1 বছর হাইকোর্টের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কিছু এই যে বাটপাড়ার দালাল যেগুলো গত 1 বছর ধরে ডেস্টিনিকে কোনো সাপোর্ট না করলেও যে সকল পাঁচজন হেড অফ অপারেশন সহ শেয়ার হোল্ডাররা ডেস্টিনির এই কার্যক্রমকে গত 1 বছর সহযোগিতা করে গেছেন, সেই 5 জন হেড অফ অপারেশনের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের প্রতি, কারণ গত 1 বছরে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে এত দূর নিয়ে এসে একটা প্রমাণিত ডেস্টিনিকে আজকে উনি আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন যে ডেস্টিনি এখন সম্পূর্ণ রানিং একটা কোম্পানি। প্রোডাক্ট, সার্ভিস এবং কমিশন থেকে শুরু করে সমস্ত কিছু এখন ওকে। সেল কতটুকু হলো, বাড়লো না কমলো, এটা বিষয় না। মূল বিষয় হলো ব্যবসা আসলে যে করা যায়, স্টেটমেন্ট যে চালু করা যায়, প্রোডাক্ট সেল করে যে কমিশন পাওয়া যায়, নতুন যারও জয়েনিং করানো যায়, রয়্যালিটি যে দেওয়া যায়, ইটস অলরেডি প্রুভেন। এটা অলরেডি উনি প্রুভেন করে দিচ্ছেন। তো আমাদের সুপ্রিম লিডার, আমাদের ইরানের যেরকম মুস্তফা খামেনি, আমাদের কমান্ডার জনাব আশরাফুল আমিন কমরেড, আপনাকে আবারও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল বিনিয়োগকারীরা এই ক্রাইসিসের ভিতরেও আপনাদের বেসিক কাজগুলো চালাই গেছেন এবং বেসিক কাজগুলো এখনো চালাই যেতেছেন আপনাদের প্রতি। আর এর বাইরে বিভিন্ন সময় বিভিন্ন গোপন খবর, বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে যারা ইন্টারনালি আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওই যে দেখেন আরেক মুরুক্ষচোদা লেখছে, আল্লাহর দোহাই লাগে এ ধরনের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। এই বাটপার, আমাদের কথায় কেউ বিভ্রান্ত হয় না, আমাদের কথায় মানুষ সচেতন হয়। আর তোর মতো বাটপারের কথায় মানুষ 16,000 টাকা দিয়ে স্বপ্ন শহরে হোগামারা খায়। তোদের মতো বাটপারের কথায় মানুষ 100 টাকায় 1800 টাকা লোভে পইরা টাকা দিয়া ধরা খায়। তোদের মতো বাটপারের জন্য মানুষ কোশেয়ারের নামে টাকা দিয়া ধরা খায়। তোদের মতো বাটপারের জন্য মানুষ ডিটুকে অ্যাসোসিয়েটসের নামে ওই ভুগিচুগি সেন্টার বাবদ টাকা, আরডিসি বাবদ টাকা, ডোরা বাবদ টাকা, এই ধরনের উল্টাপাল্টা টাকা দিয়ে ধরা খায়। তোদের মতো বাটপারদের কারণে শুনানির কথা বইলা মানুষের কাছ থেকে যা টাকা নেস মানুষরা ধরা খায়। আর আমাদের কারণে মানুষরা ধরা খায় না, আমাদের কারণে মানুষের কোনো টাকার ক্ষতি হয় না, বরং আমাদের কারণে আর কিছু হোক না হোক মানুষ একটু হইলেও সচেতন হয়, বুঝতে পারে যে বাটপার গোষ্ঠী আসলে প্রতারণা কোন দিক দিয়ে করতেছে এবং বাটপার গোষ্ঠীরে কিভাবে সমন্বয় করে বাটপার গোষ্ঠীরে চেক দেওয়া যায় এবং বাটপারের প্রতারণা থেকে কিভাবে বাঁচা যায়, এগুলো আমাদের কথাবার্তায় মানুষ একটু হইলেও সচেতন হয়। আর তোদের কারণে মানুষ ধরা খায়, প্রতারিত হয়। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব। বিনিয়োগকারী ভাইজান যারা আছেন, একটা জিনিস তো বুঝতে পারছেন যে ইরান যেরকম একের পর এক মিসাইল চালায়া আমেরিকার ডিল করতে বাধ্য করছে, তো সেম আমরা কিন্তু গত 1 বছর ধরে কিন্তু আমাদের প্রতিবাদ এবং বাম্বু কিন্তু চালাইতেছে, এটাই আমগো মিসাইল। তো এই কাজটা খালি অব্যাহত রাখেন। ডিন ভেরিফিকেশন থেকে শুরু করে এই সমগ্র ব্যবসায়িক কার্যক্রমে যা যা আছে, এই সকল কার্যক্রম কন্টিনিউ করতেছেন মানেই আপনি বাটপার গোষ্ঠীর একের পর এক কি মারতেছেন, মিসাইল মারতেছেন। এইটা যখন কন্টিনিউ থাকতে থাকবে, এইটাই যখন কন্টিনিউ চলবে, দেখবেন এই বাটপার গোষ্ঠী সমন্বয় করে ঐক্যবদ্ধ হয়ে একটা ফরম্যাটে ডিল করতে, ওই যে নেগোশিয়েট করতে বাধ্য হবে। ইরান এবং আমেরিকা যেরকম একটা ডিলে আইতেছে, এই কাজটা করতে তারা বাধ্য হবে। এটাই হলো আমাদের এই বর্তমান সময়ের সিক্রেট ওয়েপন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই। আর ওই আরো কিছু বিষয় আছে, এগুলো আজকে আর কইলাম না, সময়ের যেহেতু একটা ব্যাপার আছে, একটু সময় সাপেক্ষ বিষয় আছে, প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকের পর্যন্ত এতটুকুই, নেক্সটে আরো বিস্তারিত কথা হবে। শুধু একটা জিনিস মনে রাখবেন, এই নবযুগের এই ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না। ওই বড়ুয়া বলেন আর মুশফিক আনাম বলেন আর কুদ্দুস আলী বলেন আর জমির আলী বলেন, সগির বলেন আর যেই বেড়াই বলেন না কেন, নবযুগের এই ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না। নবযুগের এই ডেস্টিনি কোনো ব্যক্তি নির্ভরতায় আর চলবে না। নবযুগের এই ডেস্টিনি চলবে এখন সিস্টেমের উপরে। নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে। নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। নবযুগের এই ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে। আর এই যে দালাল ফালাল যে বাটপার যেগুলো আছে, এই মুরুক্ষচোদা এই দালালদের চূড়ান্ত পতন হবে, জালেমদের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাই যেতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপেন না।